সিরিয়া হয়ে গেল। বাংলাদেশ, সিরিয়া অথবা ইরাক। ইরাক বলছি না, কারণ হচ্ছে যে সাদ্দাম হোসেনকে দেশে রেখে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল, ড্রেনের মধ্যে ফেলে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল। হাসিনাকে হাতে পায়নি ওরা, সেই সুযোগটা পাবে না। নাহলে হাসিনাও যদি দেশে থাকতো তাহলে আজকে এই একই অবস্থা হতো। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের মধ্যে, মুসলিম দেশগুলির মধ্যে এই যে অনৈক্য, এটা কিন্তু মুসলিম জাতিকে দুদিকে ক্ষতি করছে। এক হচ্ছে সারা পৃথিবীতে একটা মুসলিম ফোবিয়া তৈরি হয়েছে, মানে কোনো দেশ মুসলিম, মানে মুসলিমের কান্ট্রিগুলোর বাইরে অন্যান্য দেশগুলো এখন এই মুসলিমদের দেখলেই ভয় পাচ্ছে। অর্থাৎ ফলে তারা এক্সট্রাডিশনে মানে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা আজকে মার্কিন যুক্তরাষ্ট্র করছে। মার্কিন যুক্তরাষ্ট্র সামনে রেখেছে যে মানে আমেরিকার বাইরের সব লোক তাড়াবো, কিন্তু তাদের মূল টার্গেট কিন্তু মুসলিম মুসলিম দেশগুলো, লোকগুলোকে সব তাড়াবে। ভারতে 18,000 লোক ওখানে নাকি থাকে, তা 206 জন মনে হয় প্লেনে করে ফিরিয়ে দিয়েছে। এবং তাদের অনেককে দেখা গেল পিছনের দিকে হাত, মনে করা হচ্ছে যে তাদের হাত বেঁধে আনা হয়েছে। এটা খুবই অন্যায় এবং অমানবিক হয়েছে। এর তীব্র থেকে তীব্রতর নিন্দা করি। আমার তো মনে হয় যে ভারতের উচিত একটা জোরালো প্রতিবাদ করা। আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে একটা এই অনৈতিক ঘটনার প্রতিবাদ করা উচিত। যাক, আবার ফিরে যাচ্ছি বাংলাদেশে। বাংলাদেশটা আবারও বলছি যে হয়ে গেল, সিরিয়া হয়ে গেল। সিরিয়ার সরকারকে সরিয়ে দিয়ে সেখানে একটা গণ অভ্যুত্থান হলো। ফলটা কি হলো? যারা ভেবেছিল যে আসাদকে তাড়িয়ে দিয়ে আমরা ক্ষমতায় যাব, কিন্তু কার্যত তারা কিন্তু সুবিধা করতে পারছে না। কারণ ইসরায়েল আস্তে আস্তে ওই জায়গাটা ইসরায়েল ঢুকে যাচ্ছে, ইসরায়েলের হাতে চলে যাচ্ছে সিরিয়ার ক্ষমতাটা। এটা কিন্তু লাভ হলো না। অর্থাৎ আইএস বলো বা আইসিএস বলো, অর্থাৎ যে ধরনেরই সন্ত্রাসবাদীদের কথাই বলো না কেন, লাভ কিন্তু লাস্টে তারা পাচ্ছে না। লাভ পাচ্ছে কারা? পাচ্ছে ওখানে যেমন ইসরায়েল পেল, এখানে বাংলাদেশের খারাপ কিছু হলে লাভটা পাবে ভারত। খুব পরিষ্কার। চীনও লাভ নিতে পারবে না, কেন চীনের সামান্য একটুখানি আছে, বর্ডার আছে। আর নেপালের ক্ষমতা নেই যে বাংলাদেশের মতো একটা দেশকে মেনটেন করবে। শ্রীলঙ্কারও সেটা নেই, থাইল্যান্ড, মানে পার্শ্ববর্তী কোনো দেশেরই সেই জায়গাটা নেই। তাহলে লাভটা হবে কিন্তু ভারতের। ভারত গেইন করবে, একদম ভারত গেইন করবে। আমাদের হয়তো ওখানকার কিছু সম্পত্তি নষ্ট হবে, হিন্দুদের উপর অত্যাচার হবে। তা আমরা তো ধরেই রেখেছি ওখানে যে হিন্দুরা আছে তারা আজ হোক কাল হোক হিন্দু নিকেশ হয়ে যাবে। 2030-এর মধ্যে একজন হিন্দু সে বাংলাদেশে থাকবে না, এটা আরাফাত সাহেব বলেছিলেন, অধ্যাপক। কিন্তু বারাকাত ফলে সেখানে মানে 25-এ পড়েছে 5 বছর লাগবে না, তার আগেই ওখান থেকে প্রত্যেকটা হিন্দুকে চলে আসতে হবে। এবং আমার মনে হচ্ছে যে খেলা একটা অন্যরকম খেলা চলবে। সেটা হচ্ছে যে এনসিআর যদি করে দেয়, মানে আমাদের ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার যদি এনসিআর অর্থাৎ ন্যাশনাল এনপিআর মনে হয়, ন্যাশনাল পপুলার রেজিস্ট্রেশন, অর্থাৎ লোক গণনা শুরু করে দেয়,
আমাদের দেশে কত লোক আছে, প্রত্যেকটা দেশেরই অধিকার আছে সেন্সাস। এই যে লোক গণনা শুরু করলে তখন কিন্তু বহু উম, মানে অন্তত 1.5-2 কোটি মুসলিম তো আছেই, বাংলাদেশি মুসলিম এখানে বিভিন্নভাবে করে খাচ্ছে। এদের আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যাবে, মানে ম্যাক্সিমাম ফিরিয়ে দিলে ওই হিন্দুগুলোকে এখানে নিয়ে আসা হবে, আর এদের মানে 1.5 কোটি হিন্দু আনলে 2 কোটি মুসলমান ওখানে ঢুকবে, আর পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে সব মিলিয়ে মানে আরও 3 কোটি মুসলিম বাংলাদেশে ঢুকে যাবে। বাংলাদেশের কিন্তু কোনো কিছুতেই লাভ হবে না আজও কালোক। আর এই আজকে হাসিনার দল বেকায়দায় পড়েছে, ইউনিসের দল উঠে গেছে, কালকে আবার হাসিনার দল উঠে যাবে, ইউনিসের দল নিচে পড়বে, এবং এর ফলে এখন প্রায় 50-60 হাজার লোক মারা যাবে, যারা আওয়ামী লীগ এবং হিন্দু মিলিয়ে। আবার এইটার উল্টে যাবে, যখন এরা ক্ষমতায় যাবে আবার আওয়ামী লীগ ওখানে যে ক্ষমতায় বসবে, তারা 50-60 হাজার লোক এরকম পিটিয়ে খুন করে মেরে দেবে। এই যদি একটা দেশের খুনোখুনি বা হয়, আমাদের এখানে তো কংগ্রেস ক্ষমতায় ছিল, আজকে বিজেপি, কাল আবার কংগ্রেস আসতে পারে। ওয়েস্ট বেঙ্গলে একটা সময় বামেরা ছিল, এখন তৃণমূল, হ্যাঁ, একটা সময় বহু আগে কংগ্রেস ছিল। তো ভোটে এখানে পরিবর্তন হয়, কিন্তু ওদের ওখানে এই সমস্ত ওরা বিশ্বাস করে না, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা গায়ের জোর, খুন, জখম, এটাই ওরা বিশ্বাস করে। এটা হচ্ছে মুসলিম জাতিগতভাবে এরকম একটা জায়গায় চলে গেছে। এটা কিন্তু তাদের পক্ষে খুব একটা যে ভালো হচ্ছে আমার সেটা মনে হয় না। আমার মনে হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু তার সঙ্গে অনেকেই সহমত পোষণ করবে না, অনেকেই বলবে যে ও সব ভারতের জন্য হচ্ছে। আরে ভারতের জন্য তো বাংলাদেশের লোক খেয়ে পড়ে বাঁচছে। ও তখন বলে কি যে আমরা তো কিনে নিই, তোমাদের পয়সা হচ্ছে না। আরে বাপরে, তোমরা বেকায়দায় পড়েছো না? আরে বাবা, তোমার ওখানে $1,000 বাণিজ্য হলো না হলো, আমাদের ঘোড়ার ডিম বয়ে গেল। সারা বিশ্ব জুড়ে আমাদের মার্কেট। আজকে আমেরিকা পর্যন্ত ভারত থেকে জিনিসপত্র নেয়, আর তুমি তো কোথাকার বাংলাদেশ, তোমার তো A to Z, পান থেকে চুন সব এখান থেকে নিতে হবে। এই যে ভারত বিদ্বেষ, আসলে হিন্দু বিদ্বেষ, আসল ভারত বিদ্বেষ না, হিন্দু বিদ্বেষটা ছড়িয়ে দিয়ে ওখান থেকে দুটো হচ্ছে, এক হচ্ছে হিন্দুদের হটাও, হিন্দুরা হটে যাওয়ার পরে বলবে যে এবার মানে ভারতের পক্ষে আওয়ামী লীগ, সেই মোল্লাদের হটাও। এই হচ্ছে এদের চক্রান্ত। কিন্তু সে চক্রান্ত মানে আমার মনে হয় না আর খুব বেশি দিন বাংলাদেশকে ভুগতে হবে। ধানমন্ডির বাড়ি ভেঙে দিল, আরে বাপরে, একটা লোক একটা বাড়ি ভেঙে দিলে কি তুই মুছে ফেলতে পারবি বঙ্গবন্ধুকে? 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো তারপরে তো 75 অনেকবারই চেষ্টা হয়েছে যে এটাকে অস্বীকার করার, পেরেছিস কি? বাংলাদেশ শব্দটা ব্যবহার করতে গেলে তো 71 মানতে হবে, 71 মানলে মুজিবকে মানতে হবে, মুজিবকে মানতে গেলে আওয়ামী লীগকে মানতে হবে। তাহলে তো অদ্ভুত ব্যাপার। এইটুকু মানে সাধারণ জ্ঞান, কাণ্ডজ্ঞান যদি না থাকে, তাহলে তো বুঝতে হবে যে খুব মানে বাজে জিনিস হয়ে গেল। যাই হোক, একটা জিনিস খুব পরিষ্কার যে বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে, এটা বলা যেতে পারে। বাংলাদেশ ভালো নেই, আর আমাদেরও মন ভালো নেই, যেহেতু সেখানে আমাদের পূর্বপুরুষরা রয়েছে, উত্তরপুরুষরা রয়েছে, তাছাড়া অনেক হিন্দু আছে, অনেক আওয়ামী লীগের নেতা যারা আমাদের খুবই বন্ধু এখানে আসেন। তো সব মিলিয়ে আমরা খুব একটা সুখে নেই, মানে খুশি না। কিন্তু ভবিতব্য তো কিছু করার নেই, বাংলাদেশ ছাড়ে খারে চলে গেল, একটা ধ্বংস হয়ে গেল, অর্থনৈতিকভাবে একটা
এত উন্নত দেশ, যারা পদ্মা সেতুর মতো একটা সেতু করতে পারে এত উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে, হ্যাঁ, এই যাদের অর্থনৈতিক ক্যাপাসিটি, ধার নিক আর যাই নিক, তাকে ধার দিয়েছে, তার শোধ করার ক্ষমতা আছে বলেই দিয়েছে। এখন দিচ্ছে না কেন? এখন কেউ তো ধার দিচ্ছে না। কারণ হচ্ছে তারা জানে যে ওই দেশটা ঠিক নেই, কাজেই টাকা দিলে আর সেই টাকা বেঁচে ফিরবে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানে একটা দেশ চোখের সামনে, মানে 6 মাস আগে যে দেশটা শান্তিতে খুব সুন্দরভাবে খেয়ে পরে বেঁচেছিল মানুষগুলো, আজকে তারা, তবে যে মানুষের ভুল, যে সাধারণ মানুষ এই চারটে ছাত্রর পিছনে যে দাঁড়িয়ে ভারত বিদ্বেষকে সামনে নিয়ে, হিন্দু বিদ্বেষকে সামনে নিয়ে শেখ হাসিনাকে হাঁটালো, তারা আজকে হাড়ে হাড়ে বুঝছে যে তারা কী ভুল করেছেন, সেই সাধারণ মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষ আগে বুঝতে পারেননি। তার কারণ হচ্ছে শিক্ষার হার কম বলেই তাদের দূরদর্শিতা খুবই কম। হ্যাঁ, গ্রামগঞ্জে যারা অশিক্ষিতরা শুধু বলে দিলেই হলো, হই 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 করে সবাই নেমে পড়লো, চিন্তা করে না যে ভবিষ্যৎ কী হবে, কেউ কিছু ভাবেনি। আজকে ভেবেও কোনো উপায় নেই। হ্যাঁ, না খেয়ে মরছে, কান্নাকাটি করছে, আমরা তো দেখছি। এখন রিক্সাওয়ালা থেকে সবজিওয়ালা সবাই বলছে আমরা আগে ভালো ছিলাম, এখন ভালো নেই। তার মানে হাসিনার আমলে ভালো ছিলাম, এখন ভালো নেই। তাহলে মেজর জনসংখ্যা এখনও হাসিনার পক্ষে, কিন্তু ওখানে যেতে পারছে না। সেটা হচ্ছে সরকারে বসে আছে যে উপদেষ্টা, তারা নিয়ন্ত্রণে হচ্ছে প্রশাসন ব্যবস্থা, অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, এবং সেনাবাহিনীও মানসিকভাবে চাইছে না যে হাসিনা আসুক। তারা চাইছে এই অরাজকতা চলতে চলতে একটা সময় তারা টেক ওভার করবে, মানে সেনাবাহিনী টেক ওভার করবে, ওটা মানে সামরিক শাসনে চলে যাবে। আর না হলে আর একটা যুদ্ধের জন্য তারা অপেক্ষা করছে। পাকিস্তান চাইছে যে ভারতের সঙ্গে আর একটা যুদ্ধ লাগুক, হ্যাঁ, তাহলে সেই সুযোগে ওরাও পশ্চিম পাকিস্তান থেকে যুদ্ধ করার একটা সুযোগ পাবে। আমরা সেই সুযোগটা দেব না, কারণ হচ্ছে যে এই যুদ্ধটা বাঁধলে পাকিস্তানের যে 4টে ভাগ হয়ে যাওয়ার পথে চলে গেছে, পাকিস্তান আবার ইউনাইটেড হয়ে যাবে, কাজে আমরা যুদ্ধের মধ্যে নেই। এবং বাংলাদেশেরও তখন মুসলমানরা যুদ্ধের অসিলায় আবার ইউনাইটেড হয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা এই সুযোগটা দেব না, আমরা চুপচাপ থাকবো, যা হচ্ছে হয়। আমাদের তো কেউ মরছে না, তোরা মরছিস, তোরা পেটাপিটি কর, তোরা মারামারি কর, তোরা যা পারিস কর না, আমাদের কিছু যায় আসে না। তবে মনে খারাপ লাগে, আপনারা আমার সঙ্গে সহমত হলে, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ, আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই।